দেখো এটা হচ্ছে তোমার হচ্ছে ফ্রেন্ডে তো মানিক আহমেদ, ওর হচ্ছে খাতাটা আমি পিডিএফ করে রাখছি। দেখো, রাইট ডাউন দ্য প্রপার্টিজ অফ এ পাইজোইলেক্ট্রিক ক্রিস্টাল, সামিং পোর্ট, প্রেসার পোর্ট, আউটপুট ভোল্টেজ বেস। এটা কি? এটা তো কম্পোনেন্টস। এটা তোমার কিভাবে প্রপার্টিজ হয়? এটা কি প্রপার্টি? এটা তো কম্পোনেন্ট। সে তো লিখছে, তাহলে এখানে তুমি কিভাবে তাকে নাম্বার দিবা? তাহলে এই একটা প্রশ্ন তোমার সলভ হইলো। 2 নম্বর প্রশ্ন দেখো, এখানে সে লিখছে কি এখানে, দেখো এখানে বলছি হচ্ছে পাইজোইলেক্ট্রিক ক্রিস্টালটাকে, পাইজোইলেক্ট্রিক ট্রানজিস্টর যেটা আছে সেটাকে কেন আমাদের সেলফ ট্রানজিস্টর বলা হয়? সে লিখছে কি, ইয়েস ইট ইজ সেলফ ট্রানজিস্টর, ইট self transistor don't need external source to get the output energy. When we apply voltage, if we can generate vibration Pn pressure which maintains so these properties. এখন তুমি বলো যে তুমি এখান থেকে আসলে কি বুঝলা? তোমার তো ধরো তোমরা এখন টিচার, ঠিক আছে, তুমি এখান থেকে তোমরা কি বুঝলা আমাকে বলো তো। আমি তাও কিন্তু তাকে 2 মার্ক দিচ্ছি, কারণ সে এক লাইন ঠিক লিখছে। এই লাইনটা ঠিক ছিল, সে কোনো এক্সটার্নাল সোর্স লাগে না, এই জন্য তাকে আমি 2 মার্ক এখানে দিচ্ছি। আর তারপরে তার দেখো পুরো লাইনের মধ্যে আমি কিছু বুঝতে পারি না যে আসলে কি লিখছে, কি বা কি সে কি বোঝাচ্ছে। আমরা পড়ছিলাম ট্রান্সডিউসার হলো কি, আমরা তো ইনভার্স ট্রান্সডিউসার পড়ি নাই। ট্রান্সডিউসারের কাজ হলো নন ইলেকট্রিক্যাল সিগন্যালকে ইলেকট্রিক্যালে কনভার্ট করবে। সে কি করতেছে? সে বলতেছে তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করতেছো, মানে ইলেকট্রিক্যাল সিগন্যালকে তুমি আবার নন ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতেছো। সেটা ক্রিস্টালের কাজ, সেটা ট্রান্সডিউসারের কাজ না। ওইখানে লিখছে যে জাস্ট ভাইব্রেট হইলে পারে সেটাকে সেলফ বলা হয়। না, তুমি তুমি চিন্তা করো, এখানে ওই জিনিসটা না। এখানে দেখো উই অ্যাপ্লাই, ঠিক আছে, জি স্যার। ভোল্টেজ। আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম ক্রিস্টাল পড়ছি একটা, একটা কিন্তু কি পড়ছি, একটা ট্রান্সডিউসার পড়ছি। ক্রিস্টালে, ট্রান্সডুসার আর ক্রিস্টাল। হ্যাঁ, ক্রিস্টালে কিন্তু তুমি দুটো পাবা। ক্রিস্টালে তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করবা, প্রেসার পাবা। তুমি এখানে ক্রিস্টালে প্রেসার অ্যাপ্লাই করবা, ভোল্টেজ পাবা। ভোল্টেজ পাবো, ক্রিস্টাল তোমার ঠিক আছে। কিন্তু উভয়টাই পাবো। ট্রান্সডিউসারের ক্ষেত্রে তুমি তত করতে পারবা না। ট্রান্সডিউসারে তোমাকে ডেফিনেটলি প্রেসার অ্যাপ্লাই করতে হবে বা নন ইলেকট্রিক্যাল সিগন্যাল অ্যাপ্লাই করতে হবে, এখানে তুমি ভোল্টেজ পাবা। আমার ভোল্টেজ এটাই পাবো। তো তোমার ট্রান্সডিউসারের কাজ। আমার আগে পড়ি নাই, ট্রান্সডিউসার ইজ এ ডিভাইস হুইচ কনভার্ট নন ইলেকট্রিক্যাল সিগন্যাল টু ইলেকট্রিক্যাল সিগন্যাল। এইটা ইলেকট্রিক্যাল সিগন্যাল। তুমি দেখো এখানে শিখে লিখছে, হোয়েন উই অ্যাপ্লাই ভোল্টেজ ইফ উই জেনারেট ভাইব্রেশন অন ইট, ইফ উই ক্যান জেনারেট ভাইব্রেশন অন ইট। তাহলে এখানে দেখো যে লাইনের মধ্যে আমি তো কোনো তার ভাষা কিছু বুঝি নাই, যে সে কি লিখছে। সে তার ভাষা যদি আকৃতি ভাবে আমি অনুবাদ করি তাহলে কি পাচ্ছি, হয় যখন আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করি, যদি আমরা ভাইব্রেশন জেনারেট করতে পারি, উৎপন্ন করতে পারি। তা তুমি এখন বলো যে এটা তুমি নাম্বার তুমি কি দেবা? তাও আমি তাকে 2 মার্ক দিছি, কারণ তার এই এক লাইনটা ঠিক ছিল। এখানে স্যার পি এর মানে তো কিছুই বোঝা যাচ্ছে না, এই জিনিসটা না, বুঝুন। সে তো আমি তো বুঝছি। তা দেখো সে যে আমাকে বললো যে সে কি ভুল করছে সে বুঝতে পারছে না। তা দেখো তুমি এখানে তুমি বলো যে তাকে নাম্বার তুমি কি দিবা, এখানে তো হিসাবে তো সে 0 পায়। আমি তাকে দিছি কারণ সে এক লাইন সে বুঝছে যে ঠিক আছে এক্সট্রা সোর্স নাই, বুঝলাম, তাকে 1 মার্ক দেই। পরেরটা দেখো, এখানে আমি তাকে 1 মার্ক দিয়েছি কারণে যে আমরা বলছিলাম, আমি তোমাকে বলছি যে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে তোমার এককটা খুব একটা ভাইটাল ফ্যাক্টর, ঠিক আছে, তোমাকে এককের মান অবশ্যই দিতে হবে। এককের মান তুমি যদি না দাও তাহলে তোমাকে নাম্বার আমি কাটবো, তোমাদের বলছি। এখানে সে একক দেয় না, এই জন্য তাকে 1 মার্ক কাটছি। এটা যদিও কাটা উচিত হয় না, 1 মার্ক কাটছি, তোমাদের আগে বলছি আমি যে এক না দেবে কাটি, নাম্বার কাটি। আর এখানে দেখো স্ট্যাটিক প্রেসার দেওয়া আছে, স্ট্যাটিক প্রেসার মানে কি অ্যাপ্লাই করবে না, 0 লিখছো। তাহলে দেখো রাকিব কিন্তু এই ম্যাথে কিন্তু সে 0 লিখছিল এখানে, কিন্তু ওইখানে ম্যাথ ম্যাথ করার সময় সে ভুল করছে। তাহলে এটা হচ্ছে তার হচ্ছে প্রবলেম। এটা হলো মোটামুটি হইলো, এখানে নাম্বারের কিছু না। দেখো এবার এই প্রশ্ন দেখো, এখানে বলছিলাম ফর ইনক্রিজিং ভোল্টেজ লেভেল এক্সট্রা ডিভাইস আর নিডেড। তুমি যদি ভোল্টেজ লেভেলটাকে বাড়াইতে চাও তা তোমার এক্সট্রা ডিভাইস দরকার হবে, ঠিক না? হ্যাঁ, কি মানিক বুঝে নাই বলো? স্যার বলো মানে কার স্যার, এটা কার? এটা হচ্ছে তোমার খাতা, তোমার খাতা নিয়ে আলোচনা করতেছি, কারণ তুমি বললা এই দেখো তোমার খাতা। ও স্যার আমার এটা স্যার, ও আচ্ছা স্যার আমি খেয়াল করতে পারি স্যার, আমি এখনই করলাম তো স্যার, জয়েন করলাম এই মাত্র স্যার আর কি। হ্যাঁ তুমি জয়েন আমার করে দেখো। মানে কি হয়েছিল স্যার, মানে প্রবলেমটা স্যার? হ্যাঁ আমি তোমাকে প্রবলেমটা আবার বলতেছি, দেখো এখানে তুমি কি লিখছো, রাইট ডাউন দ্য প্রপার্টিজ অফ এ পাইজোইলেকট্রিক ক্রিস্টাল, ঠিক আছে। প্রপার্টিজ তোমাকে বলছে, তুমি কি লিখছো এখানে, প্রেসার পোর্ট, সামিং মেম্বার, ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ বেস, এগুলোকে প্রপার্টিজ। প্রপার্টিজ মানে কি, একটা ছেলে ভালো না খারাপ সেটা তো প্রপার্টিজ। একটা ছেলে এই কাজ করতে পারে তার প্রপার্টিজ হয়। তুমি এগুলো কম্পোনেন্ট লিখছো, একটা একটা মানুষের হাত আছে, পা আছে, নখ আছে, চোখ আছে, এগুলো মানুষের প্রপার্টিজ। প্রপার্টিজ বলতে বৈশিষ্ট্য বোঝায় বা গুণ বোঝায় বা সে কি কাজ সেগুলো বোঝায়। তুমি লিখছো কি, প্রেসার পোর্ট, সামিং মেম্বার, আউটপুট ভোল্টেজ বেস, এগুলো তোমার তো কম্পোনেন্টস, দ্য কম্পোনেন্টস অফ এ মেজারিং দ্য পাইজোইলেকট্রিক ভোল্টেজ।
তারপর তোমার এই কোশ্চেনটা তোমার যেটা দিলাম, তোমার এই কোশ্চেনটা তুমি একটু ভিডিও দেখো তো, ভিডিওতে তোমার প্রথমে এগুলো গণনা করা আছে, তোমার কোশ্চেন যেখানে সেখানে একটা আসি। দেখো কোশ্চেন 4 নম্বর কোশ্চেন, দেখো সে কি লিখছে, ফর ইনক্রিজিং ভোল্টেজ লেভেল এক্সট্রা ডিভাইসেস আর নিডেড। ঠিক আছে, দেখো সে কি লিখছে, ইফ উই অন মানে একটু ভুল হয়েছে, ঠিক আছে, বানান আমি ভুল ধরি না। ইফ উই ওয়ান্ট টু ইনক্রিজ দ্য ভোল্টেজ উই নিড এ অ্যাম্পলিফায়ার বিকজ উই নিড আউটপুট ভোল্টেজ হাই, সরি উই নিড ইনপুট ভোল্টেজ হাই। তুমি আমাকে বলো যে আমাদের যদি ইনপুট ভোল্টেজ যদি হাই হয় তাহলে আমাদের একটা ডিভাইস লাভ আছে? সবই তো লসই হয়ে গেল। আমাদের একটা সার্কিটের মধ্যে দুটো জিনিস থাকে, একটা থাকে ইনপুট, একটা থাকে কি আউটপুট থাকে। আমরা সবসময় কি চাই, আউটপুট ভোল্টেজ হাই হয় আর ইনপুট ভোল্টেজ লো হয়। ঠিক আছে, আমাদের চাহিদা হলো আউটপুট ভোল্টেজ বেশি হবে। যেমন দেখো তুমি সারাদিন পড়াশোনা করতেছো, তোমার সিজিপিএ কমে গেছে, তোমার সিজিপিএ কম, তা তোমার আউটপুট কি হলো? তোমার আউটপুট তো কম, তোমার আউটপুট খারাপ। তুমি বলবো যে সিজিপিএ খারাপ, সিজিপিএ কম, কারণ কি তার আউটপুট খারাপ। আর তুমি যদি সারাদিন পড়াশোনা করো না কিন্তু তোমার সিজিপিএ অনেক বেশি, তুমি বলবো যে ছেলেটা খুব ট্যালেন্ট, তো সিজিপিএ অনেক বেশি। ঠিক আছে, জিনিসটা কি, তা তোমার একটা জিনিসের আউটপুটে সবসময় হাই হইতে হয়। তুমি এখানে কি লিখছো, তুমি এখানে লিখছো ইনপুট হাই, আউটপুট ভোল্টেজ লো, তাহলে তো পুরোপুরি তোমার কন্ট্রাডিক্ট করতেছে এর সাথে। তারপর লিখছো ইফ দ্য ইনপুট ভোল্টেজ লো, যদি ইনপুট ভোল্টেজ লো হয় উই ক্যান নট প্রপার কারেন্ট, উই ক্যান নট গেট দ্য প্রপার কারেন্ট ফ্লো। না এখানে এর সাথে কি সম্পর্ক ছিল আমি সেটা বুঝতেছি না, যে এখানে তুমি আসলে কি ব্যাখ্যা করতেছো। দ্য ভোল্টেজ আউটপুট অফেন ফ্রম দ্য মেটেরিয়ালস ডিউ টু পাইজোইলেকট্রিক ইফেক্ট, দ্য ভোল্টেজ আউটপুট থেকে আউটপুট হলো ভেরি স্মল অ্যান্ড ইট হাই ইম্পিডেন্স। এটা হাই ইম্পিডেন্স, কোথায় ইম্পিডেন্স, কিসে আউটপুট ইম্পিডেন্স আছে এখানে, এগুলো কিন্তু ব্যাখ্যা করো নাই। এখানে তুমি অ্যাম্পলিফায়ার নিছো, এই জন্য তোমাকে আমি 1 মার্ক দিছি এখানে, কারণ তোমার আনসারটা ঠিক মতো হয় নাই। এখানে আনসারটা হবে কিরকম, আনসারটা হবে আমরা উই নো দ্যাট দ্য piezoelectric transistor has a high output impedance and low input impedance. Because of that, a very little amount of current will flow through the output voltage. That's why we can get a little amount of voltage. To increasing the voltage level, we have to need a device that can increase the voltage level. That's why we can use the amplifier device. এটা তোমার আনসার। আর তুমি এখানে উল্টো পাল্টা লিখতেছিলা, তুমি ইনপুটটাকে হাই করতেছো আউটপুটটাকে লো করতেছো, তাহলে এইসব লোকের নাম্বার আমি কিভাবে দেবো তোমাকে। তারপর এখানে ম্যাথটা আছে, ম্যাথটা ঠিক লিখছে, এই যে নাম্বারটাকে দিচ্ছি আমি, এই হলো তার কোশ্চেনের নাম্বার। ঠিক আছে, এখানে 4, এখানে তো এসে পাইছে হচ্ছে 1, 5, 6, 7, 8, এই পুরো 8 মার্ক। আশা করি বুঝতে পারছো। তোমরা কি যারা খাতা দেখছো বুঝতে পারছো যে আর যদি কারো প্রবলেম থাকে, ঠিক আছে, কেউ নাম্বার পাবা এরকম যদি মনে হয়, বেশি নাম্বার পাবা এরকম মনে হলো আমাকে বলতে পারো, তো খাতা আমি এখনই দেখাবো। স্যার সবার রেজাল্ট কি দিছেন? হ্যাঁ, ঠিক আছে তোমাদের সবার খাতা তোমাদের সবার দেওয়া হয়েছে। স্যার আমি পাই নাই। তো তুমি একটু প্রমোশনে চেক করো, চেক করে না পাইলে আমাকে একটু মেসেজ দিও, হ্যাঁ আমি তা দেখে দিব। আমি খাতা দেখা শেষ, আমি প্রায় 70টা খাতা দেখছি, তোমাদের খাতা থাকার কথা, কারণ আমি এখন হচ্ছে ক্লাস এ সেকশন খাতা দেখতেছি, ডি সেকশন খাতা দেখতেছি। আশা করি আর কোনো প্রবলেম নাই তোমাদের। না স্যার। ওকে, ঠিক আছে, তাহলে এখন আমি তোমাদের একটু কিছু বলি যে আমাদের হচ্ছে ফাইনাল পরীক্ষা তো চলে আসছে, আমাদের হাতে আমরা 2টা ক্লাস পাবো। একটা ক্লাসে আমরা ক্লাস টেস্ট নিব, সেটা হচ্ছে ঈদের পরেই দিও, সমস্যা নাই। আর হচ্ছে ক্লাস টেস্টের ব্যাপারে একটু কথা বলি, যে ক্লাস টেস্ট যেটা হবে সেটার জন্য তোমাদের ঈদের মধ্যে যে একটা অ্যাসাইনমেন্ট দিতে চাইছিলাম, ঠিক আছে, ঈদের মধ্যে ওইরকম মানসিক ভাবে পেইন নেওয়া দরকার নাই, কারণ ঈদটা তো অনেকদিন পর আসে। আর ঈদের মধ্যে যে 5-6 দিন ছুটি পাবা, সেই ছুটি যদি 5-6 দিন না, যে কয়দিন ছুটি পাবা সেই ছুটি যদি তুমি ঠিক মতো ইউটিলাইজ করতে না পারো, তোমার কিন্তু ওইভাবে কিন্তু মানে হয় না, মানে নিজেকে খারাপ লাগে। যেমন আমরা দেখতাম যে ঈদের মধ্যে পড়াশোনা করতেছি, এই জিনিসটা খুব খারাপ লাগে, পেইনফুল মনে হয়। ঠিক আছে, তোমরা একটা কাজ করবা, তোমাদেরকে আমি অ্যাসাইনমেন্ট হয়তো বা 5 তারিখে বা 6 তারিখে দিয়ে দিব, তোমরা তোমাদের মতো করে জমা দিবা হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষা। মানে আমার যে কোর্সটা আছে সেই কোর্সে যেদিন পরীক্ষা হবে সেই দিন রাতের মধ্যে তোমরা হচ্ছে কাইন্ডলি একটু দিয়ে দিবা, অ্যাসাইনমেন্টের নাম এটা দিয়ে দিবা। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট যে ছিল সেই অ্যাসাইনমেন্টটা দিয়ে দেবা, ঈদের মধ্যে তোমাকে করে জমা দিতে হবে এরকম কোনো কথা নাই, তুমি সময় নিতে পারো, সময় নিয়ে পরীক্ষার মধ্যে দিয়ে দিতে পারো, এখানে সমস্যা নাই। আর পরীক্ষার মধ্যে বলতে আমি তোমাকে বলতেছি যে তোমার হচ্ছে রেজাল্ট মানে তোমার পরীক্ষা শেষ হওয়ার পরপরই দিয়ে দিও, ঠিক আছে, এই হলো কথা। মানে ওই দিন দিতে হবে এমন কোনো কথা নাই, পরীক্ষা শেষ হওয়ার পরপর দিলেই হবে। কারণ আমি হচ্ছে তোমাদের পরীক্ষা যখন শেষ হবে তখন আমি খাতা দেখি, যে 2-3 দিন সময় থাকে, সেই 3 দিনের খাতা দেখি, ওই 3 দিনের মধ্যে পাইলে তোমার নাম্বার আমি অ্যাড করে দেবো, সমস্যা নেই। আর ক্লাস টেস্টে যেটা আছে সেটা আমাদের লাস্ট
যে ডেট হবে সেই ডেটেই হবে। ক্লাস টেস্টের নিয়মটা আগের মতোই, আমি তোমাদের কিছু কোশ্চেন দিয়ে দেবো আগে থেকেই, তোমরা ওই জিনিসগুলো একটু পড়ে তারপর হচ্ছে পরীক্ষা দিবা। আশা করি পরীক্ষাটা ভালো হবে। এটা হলো আমাদের হচ্ছে ইএনএ কথাবার্তা। আর একটা কথাবার্তা হচ্ছে আজকে হয়তো বা ক্লাস শেষ করতে পারবো না, আজকে আর হচ্ছে নেক্সট দিন যে ক্লাসটা নিব সেই ক্লাসের উপরে তোমার হচ্ছে সিলেবাস কমপ্লিট, এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে, এর বাইরে তোমাদের কোনো কোশ্চেন আসবে না। আর এরপর যদি কোনো ক্লাস পাই আমি, ঠিক আছে, তাহলে মনে করবো এই ক্লাসগুলো জাস্ট হচ্ছে তোমাদের একটু ইনফরমেশন দেবো, যেগুলো ধরো বাকি আছে বা যেগুলো একটু কম ইম্পর্টেন্ট পড়াশোনা আছে সেগুলো নিয়ে তোমাদের একটু পড়াবো, কিন্তু কোশ্চেনে থাকবে না। আর আজকের ক্লাসটা তোমাদের হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, আজকের ক্লাস থেকে হয়তোবা তোমাদের যদি শেষ করতে পারে, আমার হয়তোবা 30-40 মিনিটের মতো লাগবে, যদি শেষ করতে পারি তাহলে তোমার হচ্ছে আজকে থেকে তোমার হচ্ছে সিলেবাস কমপ্লিট। দেন তোমরা হচ্ছে নেক্সট দিন থেকে তোমরা হয়তোবা কোনো প্রবলেম থাকলে আলোচনা করতে পারবা, আর যদি প্রবলেম না থাকে তাহলে আমি কিছু নন ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে যেগুলো পরীক্ষায় আসবে না সেগুলো নিয়ে তোমাদের একটু দেখাইতে পারবো। আশা করি বুঝতে পারছো। তাহলে আজকে সিলেবাসটাই হচ্ছে আমাদের মেন সিলেবাস, তাহলে আমরা এখন একটু পড়াশোনা শুরু করি। আর ঠিক আছে, আমি একটু মনে হয় একটু রুট ব্যবহার করছি, এই জন্য খুব দুঃখিত, বুঝছো, হয়তো বা মানে কি বলবো, মানে মাথা সকালবেলা একটু গরম হয়ে আছে তো এই জন্য একটু অনেক খারাপ ব্যবহার হয়েছে, এই জন্য খুব দুঃখিত। কিছু মনে করো না, এই রাকিব তুমি কিছু মনে করো না জানো। না না স্যার, ঠিক আছে, ঠিক বাট আছে, আমার মনে না হচ্ছে যদি তোমাকে আমি হচ্ছে, পার্শিয়াল মার্কিং করতেন না তাহলে হয়তো তোমাকে দুই এক তোমাকে মার্ক আমি তোমাকে পাইতাম। আমি তোমাকে আমি 2 মার্ক দিব, সমস্যা নাই, তুমি যে ওকে মার্ক স্যার। পাচ্ছ না 2 মার্ক আমি দিব, কিন্তু নেক্সট টাইম থেকে এই কাজগুলো করবা না, ঠিক ওকে আছে। স্যার। আর পার্শিয়াল মার্ক বুঝছো, পার্শিয়াল মার্ক কখন দেওয়া হয়, যখন তুমি একটা পরীক্ষা দিলা, যেমন ডিডি সেকশনের পরীক্ষা আমি নিছি, ওদের কিন্তু কোনো অ্যাসাইনমেন্ট আমি দেই নাই, ওখানে কিন্তু আমি পার্শিয়াল মার্ক দিছি, তুমি যদি সূত্র লেখো তাহলে তোমাকে 2 মার্ক দিছি, কারণ সে তো জানে না কোশ্চেন কিরকম হবে, আর ওরা তো ম্যাক্সিমাম ম্যাথ আনসার করতে পারে নাই। কিন্তু তোমাদের কিন্তু আমি সমস্ত ডকুমেন্টস আগে দিয়ে দিছি, সমস্ত ডকুমেন্ট দেওয়ার পর তোমাদের পার্সোনাল মার্ক তোমার আশা করি একটা বোকামি হবে, সমস্যা নেই, তোমার রুল নাম্বার আমার কাছে লেখা আছে, আমি তোমার নাম্বার 2 মার্ক বেড়ে দেবো, তুমি যে মার্ক পাইছো সেখানে 2 মার্ক বেশি পাবা। ওকে স্যার, আমাকেও মাফ করে দিন। না না, ইটস ওকে, তোমার কথা তো আমি মাইন্ড করি নাই, আমার মাইন্ড হয়েছে আমার সকালবেলায় একটু ঝামেলা হয়েছে তো একটা, এই জন্য মানে আমার ভিসাটা আবার আটকে গেছে, ভিসাটা হওয়ার কথা ছিল হচ্ছে সেপ্টেম্বরে, এই করোনার কারণে আবার একটু আটকে দিছে। স্যার, বলো। স্যার আমার রেজাল্টের মেইল আসেনি, আসে নাই ও একটু তোমাকে, দেখে আমাকে একটু, দিতেন যদি। হ্যাঁ তুমি আমাকে যদি একটু ইয়েতে দাও, বুঝছো, ক্লাসের মধ্যে আর সময় নষ্ট করবো না, তুমি আমাকে হচ্ছে মেসেজ একটু দাও, তোমাদের গ্রুপ আছে না, ওই গ্রুপে মেসেজ দিয়ে দাও, আমি দেখে তোমার হচ্ছে হয়তো বা 15-20 মিনিটের মধ্যে দিয়ে দেবো ক্লাস শেষের পর। জি স্যার। ঠিক আছে, তাহলে তাহলে আমাদের মোটামুটি সবকিছু ঠিকঠাক, আশা করি পরীক্ষার আসলে আমাদের খুব ভালো হবে। আর আমি ক্লাসের মধ্যে আবার ভালো করে বলতেছি, তোমাদের ক্লাস টেস্ট প্লাস অ্যাসাইনমেন্ট এগুলো যদি ভালো করে তুমি আয়ত্ত করতে পারো, আর আজকে আজকে আর গত গত ক্লাসে যে ক্লাসগুলো নিয়েছিলাম এই রিসেন্ট ক্লাসগুলো তুমি যদি ভালো মতো করতে পারো, ঠিক আছে, যদি তুমি করো, তাহলে আমি ডেফিনেটলি তোমাকে বলতে পারি তুমি হচ্ছে 25 মার্কের মধ্যে 22 মার্ক এমনি পাবা, কোন পাবা। এখন বাকিটা তোমার উপর নির্ভর করবে তুমি কিরকম পারফরমেন্স করবা, কিন্তু আমার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব আমি পুরোপুরি দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের পরীক্ষাতে কোনো নেট টেটের সাহায্য না নিতে হয়। এখন তোমাদের উপর নির্ভর করবে তোমরা আসলে কি করবা। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি, একটু বোঝার চেষ্টা ভাবনা করি কিছু জিনিস। এখান থেকে আমাদের একটা ম্যাথ পরীক্ষায় আসবে, ঠিক আছে, তোমাদের একটা ম্যাথ আসবে আর কিছু থিওরি কোশ্চিন ভাইভাতে ধরা হবে, তাহলে এই জন্য এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আজকে আমরা পড়বো 3 ফেজ ইন্ডাকশন মোটর, স্পিড কন্ট্রোল অফ এ 3 ফেজ, সরি, অপারেটিং প্রিন্সিপাল অফ এ 3 ফেজ ইন্ডাকশন মোটর, অপারেটিং প্রিন্সিপাল অফ এ 3 ফেজ ইন্ডাকশন মোটর। দেখো এই 3 ফেজ ইন্ডাকশন মোটরটা বোঝার আগে, ঠিক আছে, আমরা হচ্ছে আগে যেটা ট্রান্সফর্মার পড়ছিলাম না, সেই ট্রান্সফর্মারটা একটু ভালো করে বুঝে আসি, দেন আমরা এটা বুঝবো, দেখে তারপর আমরা বুঝতে পারি কিনা। দেখো একটা ট্রান্সফরমারের মধ্যে কি জিনিস থাকে, আমাদের ট্রান্সফরমারের মধ্যে 2টা উইন্ডিং ছিল, আমরা পড়ছিলাম এরকম, আমাদের 2টা উইন্ডিং ছিল। এখানে আমরা যদি ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে নাম কি ছিল, যেখানে ভোল্টেজ অ্যাপ্লাই করব সেখানে কি থাকে, প্রাইমারি থাকে, তাকে বলা হয় প্রাইমারি উইন্ডিং, ঠিক না। আর যেখান থেকে তুমি ভোল্টেজ নিবা বা লোড থাকবে তোমার যেখানে, সেখানে কি বলা হয়, তাকে বলা হয় সেকেন্ডারি উইন্ডিং। মনে আছে এগুলা। যখন তোমার ট্রান্সফরমারে প্রাইমারি উইন্ডিং এ ভোল্টেজ অ্যাপ্লাই করবা তাহলে কি হবে, এখানে কিন্তু তোমার কারেন্ট প্রবাহিত হবে, এই কারেন্ট প্রবাহিত হওয়ার কারণে এখানে কি উৎপন্ন হবে, এখানে ফ্লাক্স উৎপন্ন হবে। ক্লাস। এই ফ্লাক্সটা কি করবে, এই ফ্লাক্সটা আমাদের সেকেন্ডারিকে কাট করবে, ফলে সেকেন্ডারিতে কি উৎপন্ন হয়, সেকেন্ডারিতে কিন্তু কারেন্ট উৎপন্ন হয়, উৎপন্ন হয় না, সেকেন্ডারিতে কারেন্ট উৎপন্ন হয়। এই সেকেন্ডারি কারেন্ট যখন প্রবাহিত হবে, এই সেকেন্ডারিতে যে ফ্লাক্স উৎপন্ন হবে সেই ফ্লাক্সের দিক কি থাকে, অপোজিট দিকে থাকে, এটা যেদিকে ঘোরে এটা কিন্তু আমাদের উল্টা দিকে ঘোরে, ঠিক আছে। এই অপোজিট দিকে ঘোরার কারণে এখানে কিন্তু আমাদের একটা ভোল্টেজ উৎপন্ন হয়, এর নাম হলো ভি আউটপুট। তাহলে তুমি এখানে কি করতেছো,
এখানে তুমি হচ্ছে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতেছো V1 এবং আউটপুটে একটা ভোল্টেজ পাচ্ছ, কোনো রকম কিন্তু কাশকির সাহায্য ছাড়া, কোনো রকম সার্কিট কানেকশন ছাড়া। এই প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইডের মধ্যে কিন্তু কোনো রকম সম্পর্ক থাকে না, ঠিক আছে? তাহলে এদের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নাই, তাহলে আমাদের মিউচুয়াল ইন্ডাকশন প্রক্রিয়ায় আমাদের কিন্তু ভোল্টেজ উৎপন্ন হয়। এটা হলো আমাদের ইন্ডাকশন প্রসেসে আমাদের ভোল্টেজ উৎপন্ন হচ্ছে, এটাই হলো আমাদের ট্রান্সফরমার। আবার একটু ভালো করে বোঝো, এই ট্রান্সফরমারের ক্ষেত্রে দেখো প্রাইমারি এবং সেকেন্ডারি এই দুটো কি কেউ নড়াচড়া করে? নড়াচড়া কিন্তু করে না। প্রাইমারিও ফিক্স থাকে, সেকেন্ডারিও ফিক্স থাকে, মানে একটা স্থির অবস্থা থাকে, এগুলো কিন্তু নড়াচড়া করবে না। তুমি যে দেখবা থাম্বার মাঝখানে যে ট্রান্সফরমার থাকে সেটা কিন্তু ওখানে ফিক্সড ভাবে ঝুলানো থাকে, সে কিন্তু নড়াচড়া করতেছে না। ঠিক তেমনি তাহলে এটাও কিন্তু তোমার নড়াচড়া করবে না, তাহলে প্রাইমারি উইন্ডিং এবং সেকেন্ডারি উইন্ডিং তোমার ফিক্স থাকবে। এটা হলো আমার ট্রান্সফরমারের অপারেটিং প্রিন্সিপাল। আশা করি তোমরা মনে রাখছো, যাতে পরবর্তী সেমিস্টার যদি যাও তাহলে আমার কথা মনে হয় যে না স্যার তো পড়াইছিল। তাহলে এটা আমাদের ট্রান্সফরমারের কাজ শেষ হলো। এবার আমরা আসি হচ্ছে থ্রি ফেজ ইন্ডাকশন মোটর নিয়ে একটু পড়ি। দেখো থ্রি ফেজ ইন্ডাকশন মোটরও সেম প্রিন্সিপালে কাজ করে। থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে আমাদের দুটো জিনিস থাকে, একটা হলো স্ট্যাটর আর একটা নাম হলো রোটর। এটার নাম হলো রোটর। স্ট্যাটর দেখতে আমাদের তারের কুণ্ডলী এরকম ভাবে তার পেছনে থাকে। এটা 3D ভিউ হলে দেখানো যায়, তো বুঝছো? সিঙ্গেলে তোমাকে দেখানো খুব কষ্ট, তোমাকে ভিডিও দেখাবো একটু পরে। এরকম তোমার স্ট্যাটরের তারগুলো পেছনে থাকে। আর রোটরটা বলতে বুঝবা যে আমরা গ্রামে যারা থাকি তারা বুঝতে পারবে যে এর মোড়া বলতাম, ঠিক আছে? এরকম ভাবে পেছনে থাকতো, মানে উপরে পাটের মধ্যে থাকতো, এর উপরে বসতো মানুষ। বেতের মোড়ের মতো। হ্যাঁ হ্যাঁ, মানে মোড়ার মতো, মানে এরকম বুঝছো, মানে খাঁচার মতো থাকে এরকম। যে আমরা গ্রামে যখন থাকতাম না তখন দেখতাম এরকম বসতাম, ছোট ছোট থাকতো এরকম। যে ধরো বিকেল বেলা হইলেই সবাই বসে থাকতো মাঠে, যে মানে আম্মুরা ছিল এরা ছিল তখন বসে থাকতে হবে। ধরো এরকম মানে মোড়ার মতো, এটা খাঁচার মতো, ঠিক আছে? এটাকে আমরা খাঁচা বলি। তাহলে খাঁচার মতো হচ্ছে আমাদের রোটর। এখন আমাদের কি হয়, আমরা হচ্ছে থ্রি ফেজ পাওয়ার, ঠিক আছে? থ্রি ফেজ পাওয়ার আমরা হচ্ছে স্ট্যাটরে সাপ্লাই করি। তাহলে এখানে আমরা থ্রি ফেজ পাওয়ার দিলাম। তো তুমি একটু বলো, ট্রান্সফরমারের সাথে এটাকে একটু তুলনা করো। ট্রান্সফরমারে যেখানে আমরা পাওয়ার দিতাম, ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করতাম, তাকে কি বলা হতো, প্রাইমারি না সেকেন্ডারি? তাই কিন্তু প্রাইমারি বলতাম না? প্রাইমারি। তাহলে এটাও কিন্তু এর নামও কি হবে, তাহলে এটার নাম হবে কিন্তু আমাদের প্রাইমারি উইন্ডিং, ঠিক আছে? যেহেতু আমরা স্ট্যাটরে পাওয়ার অ্যাপ্লাই করছি তাহলে এটা কি হলো, প্রাইমারি উইন্ডিং। স্ট্যাটর এবং রোটরের মধ্যে কোন রকম সম্পর্ক আছে? কোন রকম সম্পর্ক নাই, তাহলে মাঝখানে ফাঁকা আছে। যখন এখানে তুমি পাওয়ার অ্যাপ্লাই করতেছো, যেহেতু এটা থ্রি ফেজ পাওয়ার, তাহলে এখানে কি হবে, এখানে আমাদের একটা রিভলভিং ফ্লাক্স তৈরি হবে, রিভলভিং ফ্লাক্স। দেখো সিঙ্গেল ফেজ আমরা ট্রান্সফরমার পড়ছিলাম, ওখানে কিন্তু রিভলভিং ফ্লাক্স তৈরি হয় নাই। কিন্তু থ্রি ফেজের ক্ষেত্রে কি হয়, এই যে থ্রি ফেজ পাওয়ার, যে প্রত্যেকটা পাওয়ারের প্রত্যেকটা ফেজের মধ্যে 120 ডিগ্রি করে ডিফারেন্স থাকে, এই ডিফারেন্সের কারণে এদের মধ্যে একটা রিভলভিং ফ্লাক্স তৈরি হয়। রিভলভিং ফ্লাক্স বলতে আমরা বুঝি যে ফ্লাক্সটা অলওয়েজ ঘুরে, ঠিক আছে? এটা কিন্তু স্ট্যাটর কিন্তু তোমার ফিক্সড, এটা কিন্তু ঘুরবে না। কিন্তু এখানে যে ফ্লাক্স তৈরি হয়েছে এই ফ্লাক্সটা তোমার অটোমেটিক্যালি ঘুরে, অটোমেটিক্যালি তোমার ঘুরতে থাকে। এই ফ্লাক্সটা যখন তোমার এই রোটর বারকে আঘাত করে, কাট করে, তখন কি হয়, আমরা জানি ফ্লাক্স কাট করলে কি উৎপন্ন হয়, কারেন্ট উৎপন্ন হয় না? তখন এর মধ্য দিয়ে কারেন্ট উৎপন্ন হয়, এর মধ্যে দিয়ে কারেন্ট উৎপন্ন হয়। এই কারেন্টের কারণে কিন্তু এর মধ্যে একটা তুমি ভোল্টেজ পাবা, এর মধ্যে কি পাবা, একটা ভোল্টেজ পাবা। তা তুমি রাখো, এখানে তুমি হচ্ছে কি করলা, এই স্ট্যাটর এবং রোটরের মধ্যে তোমার কোন রকম সম্পর্ক ছিল না, পুরোপুরি ট্রান্সফরমারের মতো মিউচুয়াল ইন্ডাকশন প্রক্রিয়ায় এখানে আমাদের ভোল্টেজ উৎপন্ন হয়েছে, ঠিক আছে? পুরোপুরি আমাদের কি উৎপন্ন হয়েছে, পুরোপুরি আমাদের ভোল্টেজ উৎপন্ন হয়েছে। বুঝতে পারছো? বুঝতে পারছো? জি স্যার। তাহলে এটাও কিন্তু আমাদের ওয়ান কাইন্ড অফ কি, ট্রান্সফরমার। এটাকেও আমরা বলতে পারি ট্রান্সফরমার, কিন্তু পার্থক্য হইলো কি জানো? পার্থক্য হইলো এটার যে রোটর বার আছে সেটা কিন্তু রোটেট করে ঘরে, ঠিক আছে? এটা রোটেট করে, এটা হচ্ছে ঘোরে। কিন্তু ট্রান্সফরমারে কিন্তু কোনো উইন্ডিংই ঘোরাঘুরি করে না, সেকেন্ডারি কিন্তু ফিক্স থাকে, সেকেন্ডারি প্রাইমারি ফিক্স থাকে। কিন্তু আমাদের এই থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে রোটরটা অলওয়েজ তোমার হচ্ছে রোটেট করে। এই জন্য এই থ্রি ফেজ ইন্ডাকশন মোটরকে বলা হয় রোটেটিং ট্রান্সফরমার। রোটেটিং কি বলা হয়, ট্রান্সফরমার বলা হয়। তো কোশ্চেন থাকতে পারে তোমার এরকম, যে হোয়াই থ্রি ফেজ ইন্ডাকশন মোটর ইজ কল্ড রোটেটিং ট্রান্সফরমার। বুঝতে পারছো? হোয়াই থ্রি ফেজ ইন্ডাকশন মোটর ইজ কল্ড রোটেটিং ট্রান্সফরমার। উত্তরটা কি হবে? উত্তরটা হবে এরকম, when three phase voltage is applied to the stator then revolving flux will be generated
across the stator winding. This revolving flux touch the rotor bar. That's why a current will generate in the rotor bar. Due to this current, a voltage will also be generated by using mutual induction process. In that case, in the three-phase induction motor, the stator is fixed, but the rotor is rotating with a speed. That's why it is called rotating transformer. আশা করি বুঝতে পারছো। এবং পরীক্ষাতে তোমার এটা 100% কমন, 2 মার্ক থাকবে এখানে। তাহলে ইন্ডাকশন মোটরকে কেন রোটিং ট্রান্সফরমার বলা হয়, পরীক্ষাতে আসতে পারবা তো নাকি বলো? জি স্যার। স্যার হ্যাঁ, তাহলে এটা ভালো করে মনে রাখবা, এটা পরীক্ষাতে কিন্তু লাস্টের কোশ্চেনে আছে, 9 নম্বর কোশ্চেনে এই প্রশ্নটা দেওয়া আছে, হোয়াই ইন্ডাকশন মোটর ইজ কল্ড রোটেটিং ট্রান্সফরমার। এখানে আরেকটা কোশ্চেন আছে, দেখো আমাদের হচ্ছে সেলফ স্টার্টিং কি জিনিস আর সেলফ স্টার্টিং না কি জিনিস, ঠিক আছে? সেলফ স্টার্টিং বলতে বোঝায় যে সকল মোটর নিজে নিজেই ঘুরতে শুরু করে, ঠিক আছে? তোমাকে কোনো ঘুরতে দিতে হবে না বা অন্য কোনো এক্সট্রা কোনো ডিভাইস লাগাইতে হবে না, সেই সকল মোটরকে বলা হয় সেলফ স্টার্টিং মোটর। আমরা যদি এটা একটা উৎকৃষ্ট উদাহরণ দেখতে পাই, তাহলে দেখবা হচ্ছে আমাদের বাসা বাড়িতে যে ফ্যান আছে না, সে ফ্যান গুলো তো সেলফ স্টার্টিং না সেলফ স্টার্টিং না? কেউ কি বলতে পারবা আমাদের বাসা বাড়িতে যে ফ্যান ইউজ করা হয়? স্যার না স্যার, কারণ ওখানে তো ইলেকট্রিক দেওয়া হয়, পাওয়ার না, পাওয়ার তো সব জায়গায় দিবা। ওটা তোমার উত্তরটা ঠিক হয়েছে, তুমি এখানে 1 মার্ক পাবা, বুঝছো? মানে ওরকম অবস্থা 1 মার্ক পাবা। এটা হলো তোমার সেলফ স্টার্টিং না। কি কারণ জানো? আমাদের যখন ফ্যান দেখবা, ফ্যানটা দেখতে এরকম থাকে, এখন ধরো পাখা আছে আমাদের 3টা, এই ফ্যানের মা থাকে না, এখানে দেখবা একটা ফাঁকা জায়গা থাকে, এখানে কিন্তু একটা ক্যাপাসিটর লাগানো থাকে, ক্যাপাসিটর। তারপর এখানে টুপি লাগানো থাকে, তারপর এটাকে উপরে ঝুলানো হয়, দেখতে পাইছো? এটা হলো আমাদের ক্যাপাসিটর, ঠিক আছে? এই যে ক্যাপাসিটর দেখতেছো, এই ক্যাপাসিটর কারণে আমাদের ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স তৈরি হয়, বিধায় সে কিন্তু ঘোরে। তুমি কিন্তু ঘুরতে দিবে না। তুমি একটু টেস্ট করে দেখবে আজকে, তোমার যে বাসাতে যে ক্যাপাসিটর আছে না, এই ক্যাপাসিটর তুমি খুলে রাখবা, দেখবে যে সে কিন্তু ঘুরবে না। কিন্তু তুমি যখন একটা স্পিডে তাকে ঘুরে দিবা, সে অটোমেটিক্যালি ঘোরা শুরু করবে, বুঝছো? তোমার ক্যাপাসিটর নাই, বাসা বাড়িতে তোমার ক্যাপাসিটর নাই, তোমার ক্যাপাসিটর বন্ধ, তুমি কি করলা? এই ফ্যানটাকে নিয়ে তোমার মতো করে ঘুরে দিলে একবার, দেখবা ফ্যান অটোমেটিক্যালি ঘোরা শুরু করবে কিন্তু, ঠিক আছে? মানে কি, তুমি যদি একে ঘুরে দাও তাহলে সে ঘুরে, আর না হলে ঘুরবে না। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম একটা মোটরকে তখনই সেলফ স্টার্টিং মোটর করতে পারবো যখন তাকে আমরা ক্যাপাসিটর লাগাইতে পারবো, ঠিক আছে? এইসব জিনিসগুলো সাধারণত সিঙ্গেল ফেজ মোটর সাধারণত এরকম হয়, সিঙ্গেল ফেজ মোটর। সিঙ্গেল ফেজ মোটর ইজ ওয়ান কাইন্ড অফ সেলফ স্টার্টিং মোটর, ঠিক আছে? ইজ নট সেলফ স্টার্টিং মোটর। এর কারণটা কি বলতো, বলতে পারবা? কারণটা হলো সিঙ্গেল ফেজ স্টার্টিং মোটরে আমাদের রিভলভিং ফ্লাক্স তৈরি হয় না। ট্রান্সফরমার দেখছো না, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারে কি রিভলভিং ফ্লাক্স পাইছিলা? ওখানে কোনো ফেজ ডিফারেন্স ছিল? ফেজ ডিফারেন্স ছিল না। সিঙ্গেল ফেজে কোনো ফেজ ডিফারেন্স থাকে না, 0 ডিগ্রি ফেজ ডিফারেন্স। এই জন্য সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে আমাদের কোনো রিভলভিং ফ্লাক্স তৈরি হয় না। তুমি লিখবা when power is applied to a single phase motor, ঠিক আছে? যখন একটা পাওয়ার তুমি অ্যাপ্লাই করবে সিঙ্গেল ফেজ মোটরে, there is no revolving flux across the stator winding। স্ট্যাটর উইন্ডিং এ কি হয়? কোনো রিভলভিং ফ্লাক্স থাকে না। as there is, যেহেতু there is no revolving flux, যেহেতু এখানে কোনো রিভলভিং ফ্লাক্স নাই, তাই so the motor is not self starting, isn't self starting। যেটাকে বুঝতে যদি পরীক্ষা যদি আসে কেন সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরকে সেলফ স্টার্টিং বলা হয় না, তত উত্তর কি বুঝতে পারছো? উত্তরটা হবে যখন তুমি একে পাওয়ার সাপ্লাই করবা সিঙ্গেল ইন্ডাকশন মোটরে, তাহলে এখানে কোনো তোমার রিভলভিং ফ্লাক্স তৈরি হয় না। এখানে মিস্টেক হয়ে গেছে, রিভলভিং ফ্লাক্স হবে এখানে কোনো তোমার রিভলভিং ফ্লাক্স তৈরি হয় না স্টেটরের মধ্যে। যেহেতু এখানে কোনো রিভলভিং ফ্লাক্স তৈরি হচ্ছে না,
তাই তাই এটা হচ্ছে সেলফ স্টার্টিং না। যদি এটাকে সেলফ স্টার্টিং করতে চাও তাহলে কি ইউজ করবা? তাহলে ক্যাপাসিটর ইউজ করবা। এটাকে দেখালাম না, যেটা যদি তুমি স্টার্টিং করতে চাও তাহলে কি ইউজ করবা? ক্যাপাসিটর ইউজ করবা। তাহলে পরীক্ষাতে যদি আসে যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরকে কেন সেলফ স্টার্টিং মোটর বলে না, এবং আমাদের থ্রি ফেজ ইন্ডাকশন মোটরকে কেন রোটেটিং ট্রান্সফরমার বলা হয়, এই দুটা কোশ্চিন আশা করি পরীক্ষায় আসলে পারবা। ওকে, আসলে পারবা তো? জি স্যার। ঠিক আছে, এখানে 2 মার্ক দেওয়া আছে, পরীক্ষাতে 2 মার্ক কমন তোমাদের। এবার একটু দেখো, আমরা একটু দেখি। দেখো আমাদের হচ্ছে রিভলভিং ফ্লাক্স, আমরা লিখে রাখি স্ট্যাটর, আর আমাদের হচ্ছে রোটর। তাহলে বলো স্ট্যাটরে কি উৎপন্ন হয়? রিভলভিং ফ্লাক্স উৎপন্ন হয়। তাহলে রিভলভিং ফ্লাক্স মানে কি? ঘূর্ণয়মান ফ্লাক্স। তাহলে এর একটা স্পিড আছে, সেই স্পিডটাকে আমরা বলি এনএস। ঠিক আছে, এনএস মানে সিনক্রোনাস স্পিড। এই জিনিসটা ভালো করে বুঝবে, এখানে কিন্তু তোমার 4 মার্কের একটা ম্যাথ থাকে এই একটা সূত্র সাহায্যে, সিনক্রোনাস স্পিড। ঠিক আছে, তাহলে স্ট্যাটরের মধ্যে আমাদের রিভলভিং ফ্লাক্স তৈরি হয়, এবং এই রিভলভিং ফ্লাক্সের একটা স্পিড থাকে, সেই স্পিডটাকে বলা হয় সিনক্রোনাস স্পিড। আশা করি বুঝছো। আর রোটর কি হয়? রোটরে কিন্তু রিভলভিং ফ্লাক্স থাকে না, সেখানে কি করে রোটর অটোমেটিক্যালি ঘোরে। তাহলে রোটরে একটা স্পিড থাকবে, সেই স্পিডটাকে বলা হয় এএনআর, মানে কি? রোটর স্পিড। এখন দেখো এই রোটর স্পিড এবং সিনক্রোনাস স্পিড, বা আমাদের হচ্ছে রিভলভিং ফ্লাক্সের স্পিড, বা রিভলভিং ফ্লাক্সের পরিবর্তে কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্সও বলা হতে পারে, ম্যাগনেটিক ফিল্ডও বলা হতে পারে। ম্যাগনেটিক ফিল্ড, ফ্লাক্স বলি বা ফিল্ড বলি, সেম জিনিস কিন্তু এগুলা। ঠিক আছে, যদি তোমাকে বলা হয় রোটরের স্পিড এবং স্ট্যাটরের স্পিড, বা রিভলভিং ফ্লাক্সের স্পিড, বা ম্যাগনেটিক ফিল্ডের স্পিড, এই স্পিডের পার্থক্যটাকে আমরা বলি স্লিপ। ঠিক আছে, স্লিপকে আমরা এস দ্বারা প্রকাশ করি, একে সবসময় পার্সেন্টেজে প্রকাশ করা হয়। এর মানে হইল সিনক্রোনাস স্পিড এবং রোটরের স্পিড যে থাকে, সেই স্পিডের মধ্যে পার্থক্য, একে কার সাপেক্ষে পার্থক্য ধরবা? সিনক্রোনাস স্পিডের সাথে পার্থক্য ধরবা। সিনক্রোনাস স্পিডের সাহায্যে এই পার্থক্য ধরতে হয়, এই জন্য নিচে আমাদের এস থাকে। তাহলে মেন কথা হইলো এই রোটরের স্পিড এবং স্ট্যাটরের স্পিডের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যকে বলা হয় স্লিপ। তাহলে পরীক্ষাতে যদি আসে যে স্লিপ কি, ঠিক আছে, তাতে বলবা দ্য ডিফারেন্স বিটুইন রোটর স্পিড এন্ড স্ট্যাটর স্পিড ইজ নোন অ্যাজ স্লিপ। এখন তোমাকে যদি দেখো আমরা হচ্ছে স্ট্যাটরের স্পিডটা ক্যালকুলেট করব, পরীক্ষা যদি আমাদের দেওয়া থাকে, ক্যালকুলেট করবে কিভাবে? খুব ইজি সূত্র, এনএস সমান সমান 120 F/P। এই সূত্রের সাহায্যে তুমি খুব ইজিলি এই স্ট্যাটরের স্পিডটাকে ক্যালকুলেট করতে পারবা। ঠিক আছে, লেখা একটু দেখো, এখানে আমাদের কি আছে? এফ মানে কি বলতো? এফ মানে হলো ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সিটা কার ফ্রিকোয়েন্সি হবে? এই ফ্রিকোয়েন্সি কিন্তু ডেফিনেটলি তোমার সাপ্লাই ফ্রিকোয়েন্সি হবে। তুমি দেখবা যে স্ট্যাটরে পাওয়ার সাপ্লাই দিছো না, 3 ফেজ পাওয়ার সাপ্লাই করছো, তাহলে এই পাওয়ারের যে ফ্রিকোয়েন্সি, যদি আমাদের দেশ হয় তাহলে 50 হার্জ হবে, যদি আমেরিকা হয় তাহলে 60 হার্জ হবে। যে এরকম ফ্রিকোয়েন্সি তোমার, সেই ফ্রিকোয়েন্সি হবে এই এফটা। তাহলে এফ হলো ফ্রিকোয়েন্সি, আর পি হলো নাম্বার অফ পোল। একটা স্ট্যাটরে একটা 3 ফেজ ইন্ডাকশন মোটরের যে পোল থাকে, সেই পোল নাম্বার পরীক্ষায় তোমার বলা থাকে যে এত পোলের তোমার ইন্ডাকশন মোটর, তখন তুমি বুঝবা যে এর পোল নাম্বার হলো নাম্বার অফ পোল, এই নাম্বার অফ পোলকে পি বলা হয়। যদি পরীক্ষাতে এই দুটো জিনিস তোমার দেওয়া থাকে, তাহলে তুমি খুব ইজিলি কিন্তু এনএস এর মান বের করতে পারবা। ঠিক আছে, এখন পরীক্ষাতে যদি এনএস এর মান দেওয়া থাকে, তোমাকে যদি বলে যে এই এনআর এর মান বের করো, তুমি তো কি করবা? তোমার আরো সোজা, এনআর সমান সমান তুমি কি লিখবা? এন এস 1 - এস। ঠিক আছে, এই এন এস 1 - এস তুমি যদি এনএস এর মান যদি পরীক্ষায় পাও, তাহলে ইজিলি কিন্তু রোটরের স্পিড বের করতে পারবা। তবে তোমাকে আবার একটু বলি, দেখো আমাদের এখানে কিন্তু আছে কি, স্ট্যাটরের ফ্রিকোয়েন্সি কত বলতো? স্ট্যাটরের ফ্রিকোয়েন্সি কত হবে? স্ট্যাটরের ফ্রিকোয়েন্সি হবে কিন্তু সাপ্লাই ফ্রিকোয়েন্সির সমান, বা আমরা বলতে পারি এফ হবে। কিন্তু রুটরের ফ্রিকোয়েন্সি কিন্তু আর এফ হবে না, কারণ কি জানো? রুটরের ফ্রিকোয়েন্সি আর স্টেটের ফ্রিকোয়েন্সির মধ্যে রাত দিন তফাৎ, মানে কি পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি? সেই পার্থক্যটা হলো আমাদের এস। তাহলে আমরা বলতে পারি রুটরের যে ফ্রিকোয়েন্সি পাবো, সেই ফ্রিকোয়েন্সি হবে এস গুণ অফ স্ট্যাটরের ফ্রিকোয়েন্সি, বা এস এফ। রুটরের ফ্রিকোয়েন্সি কার হবে? রুটরের ফ্রিকোয়েন্সি হবে স্ট্যাটরের ফ্রিকোয়েন্সি এস গুণ। এস এর মান কিন্তু অবশ্যই 1 এর চেয়ে কম হবে। ঠিক আছে, এই জন্য আমার মনে করো না যে এস গুণ মানে কি বেশি হওয়ার কথা, বেশি হবে না। এস এর মান সবসময় 1 এর চেয়ে কম হয়। তাহলে আমরা এখান থেকে মোটামুটি বুঝলাম কিন্তু। আর একটা জিনিস এখানে বুঝবা, খালি লাস্ট জিনিস, এস এর মান কিন্তু দুই রকম হয়। এস এর মান তোমার হচ্ছে যে কোনো একটা মান হইতে পারে, অথবা 1 হইতে পারে। 1 কখন হবে? যখন রোটর স্থির থাকবে, যখন রোটর স্থির থাকবে।
স্ট্যান্ড স্টিল মানে স্থির থাকবে, ঠিক আছে। যখন রোটর স্থির থাকবে তখন কি হবে, তখন এস এর মান 1 হবে, আর বাকি ক্ষেত্রে এস এর মান পরীক্ষায় দেওয়া থাকবে। যদি তোমাকে বলা থাকে ফাইন্ড দ্য find the frequency of a find the frequency of a rotor when it is stand still, তখন তুমি মনে করবা এর ফ্রিকোয়েন্সি কত হবে, এফ আর সমান সমান এস। আমরা জানি তো যেহেতু স্ট্যান্ড স্টিল তাহলে কি হবে, এস এর মান 1, তাহলে আমরা পাবো হচ্ছে এফ, মানে সাপ্লাই ফ্রিকোয়েন্সি সমান হবে যখন আমাদের রোটরটা স্ট্যান্ড স্টিল থাকবে। তাহলে এখানে যে সূত্রগুলো লিখে দিলাম এই সূত্রগুলো কি মনে থাকবে? তাহলে আমরা ম্যাথ করবো এখন একটা। এই সূত্রগুলো কি বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে, তাহলে দেখো এবার একটা ম্যাথ করবো, দেখো কিভাবে ম্যাথটা করি আমরা। দেখো এখানে আমাদের একটা 3 ফেজ ইন্ডাকশন মোটর দেওয়া আছে, এটা হলো আমাদের 3 ফেজ ইন্ডাকশন মোটর, আইএম মানে ইন্ডাকশন মোটর। এখানে আমরা একটা পাওয়ার সাপ্লাই করলাম, এটা হলো পাওয়ার সাপ্লাই, পিএস মানে পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাই ফ্রিকোয়েন্সি হলো 50 হার্টজ। এই ইন্ডাকশন মোটর যেটা আছে না, সেই ইন্ডাকশন মোটরের পোল নাম্বার হলো 4 পোলে ইন্ডাকশন মোটর। তো কোশ্চেন নাম্বার 1, what is the speed of induction motor, what is the speed of magnetic field of stator, magnetic field of a stator। কি বললো, স্ট্যাটরের ম্যাগনেটিক ফিল্ডের স্পিড কত, তার মানে কি, তার মানে ডেফিনেটলি যেটা, হ্যাঁ ns, ভেরি গুড, সিনক্রোনাস স্পিডের কথা বলতেছে। তাহলে ns ইকুয়াল টু 120 f বাই p। তাহলে 120 তো জানোই f এর মান কত, 50 হার্টজ, আর p এর মান কত, এই তো পোল 4, তাহলে কাটা দিলা 30, তাহলে কত হবে 1500 rpm। স্পিডটাকে rpm বলা হয়, মানে রেগুলেশন পার মিনিট, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারছো তো এবার, এটা তো ক্লিয়ার। এবার তোমাকে যদি বলে যে when স্লিপ ইজ 0.03, ঠিক আছে, what will be the rotor speed, যখন স্লিপ আমার 0.03 তখন রোটর স্পিড কত হবে। এখানে 0.03 না দিয়ে কিন্তু 3%ও দিতে পারে, এটা দিয়ে আবার যেন ঘেবে যাও না, 3% মানে 0.03 কিন্তু, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, আমরা এন আর সমান সমান কি লিখবা, 1 ns 1 মাইনাস এস। তাহলে ns এর মান কত পাইছো, 1500, তাহলে 1500 গুণন 1 মাইনাস এস মানে 0.03, বুঝতে পারছো। তাহলে এখানে যে মান পাবো সেটা তোমার হচ্ছে রোটরের স্পিড। আশা করি বুঝতে পারছো মনে হয়। এবার তোমাকে যদি বলে যে যখন স্লিপের মান 3% তখন আমাদের ফ্রিকোয়েন্সি কত হবে, রোটরের ফ্রিকোয়েন্সি কত হবে, তখন তুমি কি করবা। তাহলে এফ আর সমান সমান কি শিখলাম, এস এফ 0.03 গুণন 50, এই তো হয়ে গেছে আমাদের কাজ, এত হার্টজ যেটা পাবো সেটা হচ্ছে উত্তর। তো আশা করি পরীক্ষাতে যদি এরকম কোনো ম্যাথ থাকে তোমরা পারবা আমার মনে হয়। পরীক্ষা পারবা তো নাকি? জি স্যার। ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে এটা এই পর্যন্তই তোমাদের হচ্ছে পুরোপুরি সিলেবাস, ঠিক আছে। তোমাদের সিলেবাস হচ্ছে এই পর্যন্তই ছিল, এই পর্যন্ত পড়লে তোমার হচ্ছে পরীক্ষাতে মোটামুটি তোমরা 25 মার্কে কমন পাবা। তাছাড়া পরবর্তী ক্লাসে যে আমাদের ক্লাস বাকি আছে সেই ক্লাসে আমরা এক্সট্রা কিছু পড়াশোনা নিয়ে করবো, সেগুলো পড়াশোনা পরীক্ষা আসবে না। তোমাদের যদি ওগুলো আবার পরীক্ষার মধ্যে দেয় তাহলে তোমাদের হচ্ছে আবার চাপ পড়ে যায় মাথায়, অনেকগুলো পড়া হয়ে যাবে। আর সামনে একটা ঈদের ছুটি আছে, ঈদের মধ্যে অনেকেই পড়ে না বা পড়াশোনা করে না বা পড়াশোনা করতে ভালো লাগে না, ঠিক আছে। তাহলে পরের ক্লাস তার প্রবলেম সলভিং আর আপনি যেটা ওই পরের ক্লাসে আমরা কিছু আলোচনা করবো, তোমাদের প্রবলেম যদি না থাকে আমরা নিজেরা কিছু আলোচনা করবো, মানে আমরা এক্সট্রা কিছু পড়বো, ঠিক আছে, ওইগুলো পরীক্ষায় আসবে না, বুঝতে পারছো। আর এটাই হলো কথা। তাহলে আমরা একটু তোমাকে একটু মানবন্ধ তোমাকে একটু দেখে দেই যাতে তোমরা বাসায় বসে থেকে প্রিপারেশন নিতে পারো যে আসলে আমাদের সিলেবাসটা কি কিরকম থাকতে পারে। ডিসি মোটর স্পিড কন্ট্রোল, এখান থেকে তোমার দুটা কোশ্চেন হয়েছে। এই ইন্ডাকশন মোটর, এখান থেকে তোমার দুটা কোশ্চেন হয়েছে। পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসার, এখান থেকে তোমার একটা কোশ্চেন হইতে পারে না হইতে পারে, আমি শিওর না, কারণ এটা যেহেতু ক্লাসে দিতে তো এখান থেকে দেই নাই, কারণ এটা তোমরা মানে সবাই পারো মোটামুটি, এই জন্য দেই নাই।
3 নম্বর হচ্ছে তোমার এখানে মোটামুটি এটা হইলো। আর কি ছিল আমাদের? পাইজোইলেকট্রিক মিডের সিলেবাস দিচ্ছেন? মিডের ক্যান ফাইনাল সিলেবাস, মিড তো শেষ। ও সরি স্যার, ফাইনাল। হ্যাঁ ফাইনাল সিলেবাস। পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসার আমাদের শেষ হইছে। তারপর আমরা পড়ছিলাম আর কি, মনে আছে আরো? তোমাদের নিজেরই মনে নাই কি পড়ছিলাম। ডিসি মোটর পড়ছি, ইন্ডাকশন মোটর পড়ছি, পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসার পড়লাম। ও পাওয়ার অ্যাম্পলিফায়ার, পাওয়ার অ্যাম্পলিফায়ার, ঠিক আছে। এখান থেকে তোমার হচ্ছে 2 সেট পড়বে, এইগুলা পড়লে মোটামুটি তোমার কমন। আর এখান থেকে তোমার লগারিদম একটা অ্যাম্পলিফায়ার ছিল। আজ কি লাস্ট ক্লাস নাকি স্যার? না আজকে লাস্ট ক্লাস না, আজকে থেকে আমার পড়া আমার মনে হয় কোর্স কমপ্লিট, কোশ্চিনের জন্য কোর্স কমপ্লিট হয়েছে। আর কিছু কোশ্চিন বাকি আছে, সেগুলো তোমাদের হচ্ছে মানে কিছু টপিকস আছে সেগুলো গুরুত্বপূর্ণ না, ঠিক আছে, সেগুলো তোমাদের দেখাবো নেক্সট ক্লাসে, যদি তোমাদের প্রবলেম না থাকে কোনো টপিকসের উপরে। এখান স্যার থেকে তোমার ভাইবা থাকতে পারে। বলো। সিটি কি আপনি মিডের, সরি কি মিড বলছি, ঈদের পরে নিবেন? হ্যাঁ সিটি হচ্ছে ঈদের পরে 17 তারিখে যে ক্লাস পড়বে সেই ক্লাসে নেব। ও আচ্ছা। আর আপনি বলছিলেন যে টোটাল একটা মার্ক দিবেন, দেখাবেন, টোটাল সেটা মার্ক হচ্ছে তোমাকে এতে দিব, পরীক্ষার মধ্যে পেয়ে যাবা। আগে ভাইবা টাইবা দাও, তাহলে বুঝতে পারবো, তখন নাম্বার দিয়ে দিব। আমাদের ক্লাস টেস্ট তুমি দিচ্ছ না, ক্লাস টেস্ট না দিলে তোমার নাম্বার আমি কিভাবে দিব? জি স্যার বুঝতে পারছি। আপনার আমাদের সেকেন্ড আসেন, সেমিস্টার দেখা শেষ খাতা? হ্যাঁ সেকেন্ড সিরিজ সবার মার্ক দিয়ে দিচ্ছি আমি। স্যার হাইয়েস্ট কত উঠছে? হাইস্ট হাইস্ট কত উঠছে আমি তো সে তো দেখি না, মানে পরীক্ষা নিছি হচ্ছে এইভাবে যে 3-4 সেকশনের পরীক্ষা একসাথে নিছি, বুঝছো, মানে একই কোশ্চেন নিছি। 4 সেকশনের মধ্যে এক সেকশনে 15 পাইছে, 15 পাইছে ধরো কয়জন, 20 জনের মতো পাইছে, তোমাদের সব মিলে 20 জনের মতো 15 পাইছে, 14 পাইছে, 13 পাইছে, 10 পাইছে, আবার 3ও পাইছে, 2ও পাইছে, এরকমও আছে। হ্যাঁ আমাদের সেকশনে হাইস্ট কত? তোমাদের সেকশন আমার মনে নাই যে, তোমাকে কিভাবে বলবো? আমাদের সেকশনে 15 কে পাইছে। কেউ কি পাইছে এখানে? তোমার সেকশন আমার 15 পাই নাই, তোমার সেকশন একটু পরীক্ষা খারাপ হয়েছে মনে হয়। 15টাও পাই নাই মনে হয়। 15 কে পাও নাই তোমার সেকশনে মনে হয়। তুমি একটু প্রশ্ন কম করো মনে হয় অন্য সেকশনের চেয়ে। স্যার আপনি 15 কত পাইলে দেন? 15 15 মতো লিখলে নাম্বার পাবা। আপনি চান কি সেটা বলেন তো, দেখি কি আপনাকে question স্যাটিসফাই করতে রে পারি ভাই? কিনা। তো তুমি চিন্তা করে দেখো আমি আর কি চাই, তা 15 মতো হলে 15 মতো আনসার করলে 15 পাবা। অন্য কত হলে পাওয়া যায়? ঠিক আছে, তোমাকে তাহলে একটা খাতা দেখায় 15 যে পাইছে না তার খাতা দেখায়, তাহলে বুঝতে পারবা। তোমাদের সেম কোশ্চেনই, যদিও ম্যাথ একটু চেঞ্জ ছিল মনে হয়। না 20 জন স্যার বললো 15 তে 15 পাইছে, তাহলে তো হিউজ সংখ্যা, এই জন্য আমার আর কি কিউরিসিটি জাগছে, আর কিছুই না। কেউ কিছু মনে করো না আবার। ঠিক আছে, তোমাদের একটা খাতা দেখাচ্ছি, দেখো যে 15 কাকে দিচ্ছি। আরে যে 82 পাবে সেও লিটার পাবে, যে 80 পাবে সেও পাবে। হ্যাঁ এটাই বুঝছো, আমাদের না কি না, বুঝছো, হিউজ সংখ্যা পাইছে তো তাই একটু আগ্রহ 13 পাইছে জাগছে। সেও যা, 15 যে পাইছে সেও। আমি তোমাকে একটু এটা বলি, তো এই বুঝছি। জিনিসটা খুব সুন্দর কথা বলছিলাম।